ভেতরে ঢুকে আর তামিমকে উদ্দেশ্য করে বলে, এইবার শ্বশুর বাড়ি চলো। মিস্টার তামিম, অনেক ক্ষতি করেছো তুমি এদের, এবার বাকি জীবন জেলে বসে কাটিয়ে দিবে, চলো। রিধি তুমি? হ্যাঁ স্যার, আমি এখানকার থানার একজন কর্তব্যরত পুলিশ অফিসার। দিদি তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আগে বাঁধনটা খুলে দিতে বলো এদের। আর কতক্ষণ এইভাবে থাকবো? হ্যাঁ মেঘ। এরপর রিধিও ওর সাথে আসা পুলিশ কনস্টেবলকে মেঘ ও আকাশের বাঁধন খুলে দিতে বলে। এর মাঝে তামিম বলে উঠল, এটা কিন্তু ঠিক হলো না, আমি তোমাদের দেখে নিব। আরে দূর, তুমি কি দেখবে সেটা আমার জানা আছে। জেলে নিয়ে গেলে বুঝতে কত ধানে কত চাল। রিধি একজন কনস্টেবলকে ডেকে তামিমের হাতে হাত করা লাগাতে বলল। তারপর তামিমের সব চেলাতে ধরে নিয়ে গেল। এরই মধ্যে মেঘ বলে উঠল, থ্যাংক ইউ রিদি, তুমি না থাকলে আজ এখান থেকে বেঁচে ফিরতাম না। রিধি, আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না। তোমরা একে অপরকে চিনো কিভাবে? ওয়েট স্যার, আগে তামিমের ব্যবস্থা করে নেই, বিকেলে আমি আপনাদের বাসায় যাব। থ্যাংক ইউ রিধি। ইটস মাই প্লেজার। আর হ্যাঁ, আমাদের সাথে তোমরাও আসো, বাসায় পৌঁছে দেবো। রিধি ওদের সবাইকে ধরে নিয়ে গাড়িতে বসালো। মেঘ তখন মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মেঘের এমন অবস্থা দেখে আকাশ বলল, দাঁড়িয়ে আছো কেন, বাসায় যাবে না? মেঘ মগ্ন অবস্থায় দাঁড়িয়ে রইল, কোনো সারা শব্দ। আকাশ আবার বলল, মেঘ, কিছু বলছি তোমায়, কি ভাবছো এত? কই কিছু না। তুমি ভয় পাচ্ছ কেন? নাও ইউ আর অলমোস্ট সেফ। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে কেন? এসে দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে না? চলো আমরা আসছি। রিধি গিয়ে গাড়িতে উঠে বসলো। আকাশ মেঘের হাত ধরে গাড়িতে উঠালো, তারপর নিজেও উঠে বসলো। ওদের জন্য আলাদা একটা গাড়ি আনা হয়েছে। গাড়িতে উঠে মেঘ কোনো কথা বলছে না, কি যেন ভেবেই যাচ্ছে। হ্যাঁ, মেঘ নিশ্চয়ই এটাই ভাবছে, আর একটু পরে আকাশ আর মেঘ আলাদা হয়ে যাবে। ভাবতে মেঘের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছে, অন্যদিকে আকাশের ভেতরেও একটা ভাবনা বিরাজমান করছে। আকাশের মনে যে ঝড়টা যাচ্ছে, সে একই ঝড় মেঘের হৃদয়ে বইছে। দুজনেই একটা বিষয় নিয়ে চিন্তা করছে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলো। রিধি ওদেরকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে থানার দিকে চলে গেল। এদিকে আকাশ আর মেঘ বাসায় ঢুকতে আকাশের মা মেঘকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি সারাদিন? জানিস কত টেনশনে ছিলাম। এইভাবে কোনো কিছু না বলে কেউ বাসা থেকে বের হয়? আর যদি কখনো এমন করিস তাহলে মায়ের হাতে মায়ের খাবি। মা শুনুন, আপনার হাতে মায়ের খাওয়ার জন্য এমন ভুল আমি বারবার করতে রাজি। কি তুমি আবারও ওই গুন্ডাদের কাছে যেতে চাও? দেখলে তো কি হলো। কিছুই হতো না, আপনি কেন তাদের ফাঁদে পা দিতে গেলেন? মেঘ, আমি না গেলে ওরা তোমাকে মেরে ফেলতো। পাগল নাকি? তামিম মারবে আমাকে? এর আগে তো ওর সব রাস্তা বন্ধ করে দিয়েছি। মানে কিভাবে? আজ তামিম আমাকে ধরে নিয়ে গেল কিভাবে? গুন্ডা পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, তাই তো এটাই ভাবছেন তো, তাই না? আরে তামিমের এত বড় সাহস নেই আমার কিছু করার। একটা সময়ও তো ও আমাকে ভালোবাসতো। তাহলে তুমি ওখানে গেলে কিভাবে? সবটাই প্ল্যান ছিল, নিজে থেকেই ওর কাছে ধরা দিলাম যাতে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি। প্ল্যান মানে? এরই মধ্যে বাসায় রিধি চলে আসলো আর এসে আকাশকে বলল, হ্যাঁ স্যার, প্ল্যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, বুঝিয়ে বলছি। রীতি তুমি বলো। বলছি। তামিমের বাবা আপনার বাবা কোম্পানি দখল করার জন্য, আপনার বাবা সব সম্পত্তি দখল করার জন্য আপনার বাবা ম্যানেজারকে চুরি দেয় কোম্পানি থেকে বরখাস্ত করেন। আর সেই জন্য তামিম ও তার বাবা আপনাকে মারার প্ল্যান করেছেন। সেদিন মারতে পারেনি, কারণ সেদিন আপনার বাবা জেনে গিয়েছিল। সেদিন আপনার গাড়ি ব্রেক ফেল করানো হয়েছে, তাই আপনার বাবা আপনাকে বাঁচাতে নিচে ড্রাইভ কন্ট্রোল করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর তার জন্য তামিম এতদিন মেঘের নাম ব্যবহার করে টাকা নিত? স্যার, তামিম এটাতে শিওর ছিল। মেঘের ক্ষতির কথা বললে আপনি মেঘকে বাঁচাতে নিজের জীবনটাও দিয়ে দিবেন, তাই ওর নিজের স্বার্থ রক্ষা করার জন্য মেঘকে ব্যবহার করেছে। ভাগ্য ভালো মেঘ তামিমের আসল রূপ জেনে গেছে, নয়তো আর সত্যি মেঘের বড় কোনো বিপদ হতো। তুমি ওখানে গেলে কিভাবে? আজকে তামিম মেঘকে কিডন্যাপ করবে, এটা মেঘ আর আমার প্ল্যান, কারণ তামিমকে ধরার আর কোনো ভালো উপায় ছিল না। যদি মেঘের কোনো ক্ষতি হতো? আমি থাকতে মেঘের কোনো ক্ষতি হতে দিতাম না। মেঘকে কিডন্যাপ করার কিছুক্ষণ আগে মেঘ কল করে আমাকে, তারপর নিজের ফোন নাম্বার কলিংয়ে রেখে দেয়, আর আমি ওদের লোকেশন মুহূর্তের মধ্যে পেয়ে যাই, তাই ওখানে যেতে কোনো অসুবিধা হয়নি। আজ মেঘ যদি নিজে তামিমকে ধরতে হেল্প না করতো, তাহলে তামিম 2-1 দিনের মধ্যে আপনার উপর অ্যাটাক করতো। থ্যাংক ইউ রিধি, আজ তুমি না থাকলে আমরা কেউই বেঁচে ফিরতাম না। থ্যাঙ্কস তো মেঘের প্রাপ্য, সময় মতো কল না দিলে আমি ওখানে যেতে পারতাম না। তাহলে আমার সাথে ডিল ফাইনাল করতে যে আমেরিকা গেলে? তামিম আমেরিকায় ছিল, ওকে ফলো করার জন্য ইচ্ছে করে একটা ডিল করা আর আপনাকে প্রোটেক্ট করা। আমার বোঝা হয়ে গেছে, এবার একটু আড্ডা দেই। টেনশন করতে করতে প্রাণের 12টা বেজে গেছে। আপনাকে টেনশন করতে কে বলেছিল? তুমি বুঝবে কিভাবে? তুমি তো আর। পুরোটা বলার আগে আকাশের মামুনি বলল, হয়েছে, আর টেনশন করতে হবে না। আসল অপরাধীর সাজা তো হয়ে যাবে এইবার, এখন আর টেনশন করতে হবে না। মেঘ, তুই একটু চা করে আনতে পারবি? আজ সারাদিন ধরে তোর হাতে চা খুব মিস করছি।
আচ্ছা মা, আমি চা নিয়ে আসছি। এরপর মেঘ রান্নাঘরে গিয়ে সবার জন্য চা নিয়ে আসতো। সবাই চা খেতে খেতে বেশ আড্ডা দিচ্ছে। আকাশ বারবার মেঘকে দেখছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু সবার সামনে বলতেও পারছে না। মেঘ সেটা খুব ভালো করে বুঝতে পারছে, তাই এখান থেকে উঠে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে ইচ্ছে করে অনেকগুলো রান্নার আয়োজন শুরু। কিছু সময় পর রিধি চলে গেল। আকাশের মা রিধিকে অনেক রিকোয়েস্ট করলো খাবার খেয়ে যেতে, কিন্তু রিধি জরুরি কাজে চলে গেল। এরপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করলো। খাবার খেয়ে মেঘ আর তানহা ছাদে বসে বসে গল্প করছে। গল্প করতে করতে এক পর্যায়ে তানহা বলে উঠলো, এখন কি করবি? কিছু ভাবলি? কি সিদ্ধান্ত নিলি? চলে যাব? মেঘ, হ্যাঁ রে, চলে যাব। এগ্রিমেন্টের 1 বছর পার হয়ে গেছে। কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে। আর বিপদ বাড়িয়ে কি লাভ? মেঘ, তুই একটা বার স্যারের কথা চিন্তা করবি না? ওনার কথা চিন্তা করেই বলছি। আর তাছাড়া এগ্রিমেন্টে এটাই লেখা ছিল 1 বছর পর যে যার রাস্তা বেছে নেবে। আমার খেয়ালই ছিল না আজ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। মেঘ, তুই কি জানিস স্যার তোকে? আমাকে কি? মেঘ, তুই আবারও ভুল করিস না। একটা বার স্যারের সাথে কথা বল। আমার কোনো কিছু বলার নেই। তোর নেই, কিন্তু ওনার থাকতে পারে। মেঘ, উনি যা বলার 1 বছর আগেই বলে দিয়েছেন। এখন আর নতুন করে কি বলবেন? তুই একটু এখানেই বসে থাক, আমি আসছি। তানহা উঠে নিচে চলে গেল। মেঘ বিড়বিড় করে কান্নায় ভেঙে পড়ে। একটু পর তানহা মেঘের কাঁধে হাত রেখে পাশে বসলো, আর মেঘ বলতে থাকে, কি রে, এসেছিস? হুম, এই কথা বলে তানহা মেঘের হাতে একটা ডায়েরি দিল আর বলল, এটা ধর। কি এটা? দেখতেই পাচ্ছিস একটা ডায়েরি। হ্যাঁ, তো এটা দিয়ে কি করব? পড়বি, এটা স্যারের ডায়েরি। স্যারের ডায়েরি আমি পড়তে যাব কেন? তোর এখনো অনেক কিছু অজানা মেঘ। এটা পড়লে অনেক কিছু জানতে পারবি। কিন্তু কোনো কিন্তু না মেঘ, তুই পড়। ডায়েরির প্রথম লেখা ছিল আকাশের মেঘ মেঘ লেখাটা। লেখাটা দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তানহার দিকে তাকালো। তানহা ইশারা করে পরের পেজটা উল্টাতে বলল। মেঘ তানহার কথায় মাথা নেড়ে সায় দেয়। পেজের দ্বিতীয় পাতায় উল্টিয়ে দেখে কিছু লেখা ছিল। আমি লাইফে আজ প্রথম দিন অফিসে জয়েন করলাম। কোম্পানিতে জয়েন করার পর জানতে পারলাম আগের ম্যানেজার আঙ্কেলকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন বাতিল করা হয়েছে কেউ কখনো আমাকে জানায়নি, বা আমারও জানার ইচ্ছে হয়নি। আজ প্রথম অফিসে জয়েন করে বুঝতে পারলাম বাপি কতটা প্রেশারের মাঝে থাকতো। সারাদিন এত এত কাজ করেও বাসায় হাসি মুখে ফিরত আর আমাদের সাথে আড্ডা দিত। আমার দুঃখ একটাই, বাপিকে বুঝতে আমি দেরি করে ফেলেছি। আগে যদি বুঝে নিতে পারতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি বাপিকে হারাতাম না। একটু একটু করে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিলাম। নতুন একজন ম্যানেজার নিয়োগ করলাম। দেখতে দেখতে কোম্পানিটা বেশ উন্নত হতে লাগলো। এরপর একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পেপারে দিলাম, নতুন কর্মচারী লাগবে এটা উল্লেখ করে। এরপর কয়েকজনের ভাইবা নিয়ে সিলেক্ট করলাম। আজ আবার নতুন কর্মচারীর জয়েনিং করার দিন। নতুন একজন জয়েন করলো, তাও আবার একটা মেয়ে। দেখতে একদম পরীর মতো, টানা টানা চোখ, মায়াবী মুখ, বাঁকা ঠোঁটের হাসি, লাজুক মুখের চাহনি, একদম পরীর মতো দেখতে। যে একবার দেখবে সে প্রেমে পড়ে যাবে। আমারও ঠিক তাই হয়েছে। প্রথম দেখায় মেয়েটাকে আপন ভেবে নিয়েছিলাম, বাট জানতাম না যে মেয়েকে নিয়ে আমার মনের গহীনে অজানা একটা সুখের ঠিকানা গড়ে তুলেছি, সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। বাপিকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে পাগলামিগুলো থামানোর একটা মাধ্যম খুঁজে পেলাম। কিন্তু যেই দিন জানতে পারলাম পরীটা অন্য কাউকে ভালোবাসে, সেদিন আবারও খুব কষ্ট অনুভব করলাম। বুকের ভিতর কেমন যেন ব্যথা হতে লাগলো। মামনি আমার কষ্টগুলো মেনে নিতে পারছিল না, বারবার জানতে চাইতো। তাই একদিন মামনিকে সবকিছু বলে দিলাম। মামনি আমাকে সব সময় বোঝাতো, বলতো আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে আমার হবেই। আর আমার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা হয়তো আমাকে বাঁচাতে শিখালো। এরপর থেকে মেঘ কখন অফিসে আসতো, কখন কি করতো, সবকিছু নজর রাখতাম আমি। এইরকম পাগল ছিলাম আমি ওর জন্য। ও হ্যাঁ, পাগল আমি এখনো ওর জন্য। মনের গহীনে আজও আমি ওকে অনুভব করি। কিন্তু সমস্যা তো বাদলো অন্য জায়গায়। এমনটা হবে কখনো ভাবিনি, কল্পনাও করিনি আমি। কি থেকে কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। কি করা উচিত আমার মাথায় ঢুকছে না। অবশেষে একজনকে পেলাম হেল্প করার জন্য, যে আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করেছে। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, কিন্তু তবুও আমি তাকে ধন্যবাদ দিলাম। তার মাধ্যমে আসল ঘটনা জানতে পারলাম। হ্যাঁ, সে আর কেউ নয়, তানহা। একমাত্র তানহাই আমাকে সাহায্য করেছে। মেঘ তানহার নামটা দেখে মাথা তুলে তানহার দিকে তাকালো, তারপর আবার পড়া শুরু করলো। তানহা বলেছিল মেঘ নাকি তার খুব ভালো বন্ধু, আর তানহা ওর সম্পর্কে সবকিছু জানতো। যাই হোক, আমি মেঘকে ভালোবাসি এটা তানহাকে মুখে না বললেও তানহা কিভাবে যেন বুঝে গেল। আর তখন তানহা আমাকে
এটাও বলল মেঘ নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে। বেশ কিছুদিন পর জানতে পারলাম মেঘ যে ছেলেটাকে ভালোবাসে সে ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে, তাও ওকে না জানিয়ে। খবরটা শুনে খুব কষ্ট হয়েছে ওর, যা আমি অনুভব করতাম। কাউকে কতটা ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো সহ্য করা যায় না সেটা আমি খুব ভালো করে জানি, আর জানি বলে ওকে সুখী দেখতে চেয়েছিলাম। কিন্তু খটকা একটা জায়গায়, মেঘ যে আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আজ ওকে খুব কান্না করতে দেখলাম, কিন্তু এইভাবে মেঘ কেন কান্না করলো? মেঘ কি এখনো ভালোবাসার মানুষটার জন্য রাত জেগে কান্না করে? মেঘের কান্নার কারণ জানতে তানহাকে ডেকে পাঠাই। তারপর তানহার কাছ থেকে জানতে পারি ওর কান্নার কারণটা কি। মেঘের মায়ের হার্টের ফুটো অপারেশন করতে অনেক টাকার দরকার। মেঘ একা সবকিছু সামলাতে পারবে না, তাই কান্নায় ভেঙে পড়ে। সত্যি তো, কি করার থাকতে পারে ওর? ভালোবাসার মানুষকে হারিয়ে শত কষ্ট বুকে নিয়ে অফিসের সব কাজ সামলে নিত। আমিও সবসময় ওকে ইচ্ছে করেই কাজ বেশি দিতাম, সারাক্ষণ কাজের মাঝে ডুবিয়ে রাখতাম, যাতে করে সে স্বাভাবিক হতে পারে। আমি জানতাম ওর মায়ের অপারেশনের জন্য টাকাগুলো কাজ ছাড়া দিলে দান হিসেবে দেখবে, ভাববে আমি তাকে করুণা করছি। কিন্তু সত্যি তো এটা, আমি ওর মুখে একটুখানি হাসির ছোঁয়া দেখতে চাই। তখন ভাবলাম ওকে টাকাগুলো আমি দিব, কিন্তু টাকাগুলো এমনি এমনি নিবে না, কি করব এসব কথা ভাবতে লাগলাম। এরপর যখন ওকে বিয়ের কথা বলতে যাব তখন ওর প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যায়, আর সে আমায় তার মনের কথাগুলো বলে। বেচারা অন্য দেশে গিয়ে নাকি অনুভব করেছে সে তার ভালোবাসার মানুষটাকে কতটা ভালোবাসে, তাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসেছে। আমিও খুব বোকা, সহজে তার কথাগুলো বিশ্বাস করে নিলাম। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, তাই আমি ওকে বলে দিলাম যে আমি তাকে বিয়ে করব, আর সেটা আজকেই। তখনই ও মেঘকে মারার হুমকি দেখায় আর অন্যান্যভাবে ব্ল্যাকমেল করতে থাকে। একটা সময় আমরা দুজনেই একটা সিদ্ধান্ত নিলাম, আর সিদ্ধান্ত এটাই যে মেঘকে বিয়ে করে যদি ওর মনে 1 বছরের মধ্যে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারি তাহলে সে আমার, নয়তো তাকে তার অতীতের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপর বাধ্য হয়ে তাকে আমার বাসায় চুক্তির বউ করে আনি। আমি চাইনি ওকে কষ্ট দিতে, কিন্তু আমি যে খুব অসহায় ছিলাম, ওই মুহূর্তে তার মাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য। এরপর মেঘকে বউ করে নিয়ে আনলাম ঘরে, কিন্তু ওর মন থেকে ওর ভালোবাসার মানুষকে মুছে দিতে পারলাম না। একটা মিথ্যা মায়াজালে বন্দী ছিল, সেটা বুঝতে পারলাম না। আজ ওর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ হারিয়ে গেল। ওর মা ওকে এভাবে ছেড়ে চলে যাবে আমি বা বাসার কেউ কল্পনাও করিনি। সেদিন ওর কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না। ইচ্ছে করছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, মেঘকে কষ্ট দিও না আল্লাহ, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। সেদিন ওকে অনেক কষ্ট করে বোঝাই, মাকে হারিয়ে কেমন যেন হয়ে গেছে মেয়েটা। এরপর অনেক কষ্টের বিনিময়ে মেঘকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। আজ ওকে ছেড়ে 3 মাসের জন্য আমেরিকা যাব। জানি না এই 3টা মাস আমার কিভাবে কাটবে, শুধু জানি আমি আমার মায়াবতীকে খুব মিস করব। এরপর আর কিছু লেখা নেই। এরপর মেঘ কয়েকটা পেজ উল্টে দেখলো আরো কিছু লেখা। আজ দেশে ফিরলাম, 3 মাসের কাজ 2 মাসে শেষ করলাম। একটা ডিল ফাইনাল করতে যাওয়া। বাসায় এসে মেঘকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু মেঘ যে আমার জন্য বিরাট সারপ্রাইজ রাখবে আমার জানা ছিল না। আজ 3 বছর পর মামনিকে হাঁটতে দেখেছি, আর সেটা শুধু মেঘের জন্য। দেশে ফিরে বারবার মেঘকে বলতে চেয়েছি, মেঘ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোথায় যেন একটা বাধা আমাকে আটকে দিত। এই একটা চুক্তির জন্য মেঘকে সত্যি কথাটা বলতে পারছি না। কি যে কষ্ট লাগে না বলা কথাগুলো চেপে রাখতে, সেটা শুধু আমি জানি। আজ আমার জন্মদিনে মেঘ আমার জন্য যে আয়োজন করলো, প্রথমে একটু কষ্ট লাগলেও ওর কথাগুলো শুনে নিজেকে খুব সুখী মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ একমাত্র আমি। কিন্তু ওর কথা দ্বারা এটা বুঝতে পারলাম ওর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার খুব ইচ্ছে। হয়তো মেঘ পারেনি আমাকে ভালোবাসতে, কিন্তু ও কি জানে সে যদি এই বন্ধন ছেড়ে চলে যায়, পরের দিন আমি মারা যাব। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি কি করব এখন? মেঘ পেজ উল্টাচ্ছে, কিন্তু তাতে আর কোনো কিছু লেখা নেই। মেঘ ডায়েরিটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কেন এত ভালোবাসলেন উনি আমাকে? আমি যে তামিমের জন্য ওনাকে মেনে নিতে পারতাম না। বারবার মনে হতো আমি তামিমকে ঠকাচ্ছি, কিন্তু তামিম আমাকে এইভাবে ঠকাবে আমি কল্পনাও করিনি। আমি এটাও জানতাম না তামিম অন্য কাউকে বিয়ে করে আমার থেকে দূরে সরে গেছে, অথচ আমি কিনা তামিমকে ভালো ভেবে এসেছি। এইবার তো জানলি। উনি এখন কোথায়? জানি না, রুমে দেখিনি। মেঘ তাড়াতাড়ি নিচে চলে গেল। তারপর ডায়েরিটা রুমে রেখে মায়ের কাছে গেল। মেঘ মায়ের রুমে গিয়ে বলতে লাগলো, মা ওনাকে দেখেছেন? গাড়ি নিয়ে কোথায় যেন গেল, কিন্তু এখনো ফিরছে না কেন? মা আপনাকেও কিছু বলে যায়নি? আমাকেও কিছু বলে যায়নি, তাহলে কোথায় গেল উনি? মেঘ আকাশের ফোনে বারবার কল দিচ্ছে, বাট ফোন বন্ধ। এত রাতে লোকটা গেল কোথায়? এরপর মেঘ বলল, আমি এখন কিভাবে খুঁজবো, কোথায় পাবো ওনাকে?
মেঘ টেনশনে পড়ে গেছে, কি করবে এটা ভেবে। তানহা মেঘকে বোঝানোর চেষ্টা করছে টেনশন না করার জন্য, কিন্তু টেনশন কি বলে হয়? টেনশন তো নিজের অজান্তে আসে। এরপর মেঘ বলল, তানহা আমার খুব ভয় হচ্ছে, উনি বাসায় আসছে না কেন? মেঘ তুই এত চিন্তা করিস না, একটু পর চলে আসবে। কাজ পড়ে গেছে হয়তো, তাই বেরিয়ে গেছে। তুই এত টেনশন নিস না। এত রাতে কিসের কাজ থাকতে পারে? রাত 11টা বাজে তানহা, তার কি একবারও মাথায় যায় না? কেন এভাবে বাসার সবাইকে চিন্তায় রেখে বাইরে গেল? এমন কেন উনি? মেঘ কপালে হাত দিয়ে টেবিলের সাথে কোণে লাগিয়ে বসে আছে। একটু পর কলিং বেলের আওয়াজ। মেঘ তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। আকাশকে দেখে একটু রাগী লুক নিয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালো। আকাশ একটু ভয় পেয়ে গেল। মেঘকে এভাবে দেখে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? সরে দাঁড়াও, ভিতরে যাব। এতক্ষণ কোথায় ছিলেন? তোমাকে সবকিছু বলতে বাধ্য নই। কি? আকাশ কিছু না বলে মেঘের হাতে আলতো করে ধরে সামনে থেকে সরিয়ে ভেতরে গেল। তারপর তানহার কাছে গিয়ে কি যেন বলল। এরপর তানহা তাড়াতাড়ি মেঘের কাছে গিয়ে খাবার আনতে বলল। মেঘ ক্ষুধা লাগছে, খাবার রেডি করবি, আয়। উফ তানহা, আগে জানতে দে না উনি কোথায় ছিলেন এতক্ষণ। ধুর, সেটা পরে জানলেও হবে। আমার ক্ষুধা লাগছে, আগে খাবার দিবি, আয় দোস্ত। এই মেয়ে শুধু খাবার জ্বালা। মেঘ রাগে গজ গজ করতে করতে রান্নাঘরে চলে গেল। তারপর সবাইকে খাবার খেতে দিয়ে নিজেও খাবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমে চলে গেল। রুমে গিয়ে মেঘ তো পুরোই অবাক, কারণ টেবিলের উপর একটা কাগজ রাখা ছিল। আর সারা রুম খুঁজেও মেঘ আকাশকে পেল না। মেঘ পেপারটা হাতে নিয়ে দেখলো আর নিজে নিজে বলতে শুরু করলো, এটা কি? উনি এটা কেন করলেন? খুব শখ আমাকে ডিভোর্স দেওয়ার, তাই না? আজ দেখাবো মিস্টার কিভাবে আমাকে ডিভোর্স দেয়। এই বুঝে ওনার ভালোবাসা 1 বছরের সব অনুভূতি শেষ হয়ে গেল। এই জন্যই তখন বাইরে গেছিল। শয়তান বানর হনুমান কোথায় গেল এখন? এই ডিভোর্স পেপারে 12টা আমি বাজাচ্ছি। এই কথাটা বলে মেঘ রান্নাঘরে গিয়ে দেশলে আনলো। তারপর পেপারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। পেপারটা পুরো ছাই হয়ে গেছে। মেঘ এক হাত দিয়ে অন্য হাতে তালি বাজিয়ে বলতে লাগে, এবার দেখবো আকাশ চৌধুরী আমাকে ডিভোর্স দেন কিভাবে। কিন্তু বজ্জারটা গেল কই? ড্রয়িং রুমেও দেখলাম না। তানহার সাথে আড্ডা দিতে গেল নাকি? দেখি তো। এ কথা বলে মেঘ তানহার রুমের সামনে চলে গেল। গিয়ে দেখে তানহার রুমের দরজা লক করা। তার মানে তানহা ঘুমিয়ে পড়েছে। এরপর মায়ের রুমে গিয়ে দেখে মাও ঘুমাচ্ছে। বাকি রইল একটা জায়গা, সেটা হলো ছাদ। ছাদে নয়তো উনি। এরপর মেঘ নিজে নিজেই বলল, এত রাতে উনি ছাদে যাবে কেন? ধুর, এত ভেবে কাজ নেই, গিয়ে দেখে আসি। মেঘ ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখে পুরো ছাদটা জুড়ে মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো দেখে মেঘ নিজে নিজেই বলল, এ মা, ওনাকে আবার ভূতে ধরলো নাকি? এইভাবে কেউ ছাদের ওপর মোমবাতি জ্বালায় নাকি? কিন্তু উনি গেলেন কোথায়? মেঘ ঘুরে ঘুরে ছাদের চারপাশ দেখছে। চারপাশে মোমবাতির আলোয় ভরে উঠেছে। হঠাৎ মেঘের মনে হলো কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন মেঘ পালাতে না পারে। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, এইসবের মানে কি? বুঝলে কিভাবে আমি এসেছি? মন বলেছিল? আর কি বলে শুনি? আমার মাথা বলে। এইভাবে সারা ছাদ জুড়ে মোমবাতি কেন? কেন মানে? আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই। ঘোড়ার ডিম, কিসের বিবাহ বার্ষিকী? দিন শেষ হয়ে রাত পার হয়ে যাচ্ছে আর ওনার মাথায় এখন বুদ্ধি এসেছে আজ নাকি বিবাহ বার্ষিকী। বললেই হলো, এখনো 5 মিনিট বাকি আছে। তাতে কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। ফুট, ছাড়েন তো। মেঘ জোরে ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। তখন আকাশ মেঘকে বলে উঠল, এটা কি হলো? আজ আমাদের অ্যানিভার্সারি আর তুমি কি না এইভাবে রিয়্যাক্ট করছো? অ্যানিভার্সারি? হ্যাঁ অ্যানিভার্সারি। এটা নকল বিয়ের 1 বছর পূর্ণ হলো। যে বিয়ের কোনো মানে নেই, নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। আর সেই বিয়ের উপলক্ষে এই সব, তাই তো? কি দরকার আছে এসবের? মেঘ, ঠিক বলেছে। আপনি যা ভাবছেন, যা চাইবেন তাই হবে। একবারও অন্যের ইচ্ছার মূল্য দিবেন না। একবারও বুঝবেন না আমি কি চাই, আমার মন কি চাই। একবারও জানতে চেয়েছেন আমার মনে কি আছে? আকাশ মেঘের কথা শুনে চুপ করে রইল, কোনো কথা বলছে না। মেঘ আবার বলে উঠল, ডিভোর্স দিবেন তাই তো? ঠিক আছে, আপনার ইচ্ছেতেই সব হবে। এই বিয়েটা যখন আপনার ইচ্ছে হয়েছে, ডিভোর্সটাও আপনার ইচ্ছেই হবে। আকাশ মেঘের সামনে গিয়ে তার 2 কাঁধে হাত রাখলো আর বলল, মেঘ আমার কথা শুনো। কি আর শুনবো? সব কথাই তো শুনি আপনার। আজও শুনবো ভাবছেন কিভাবে আপনি? ডিভোর্স পেপার রেডি করে আনলেন, একবারের জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি? আমি কি এতটাই খারাপ? আমার কথা বলার মতো, প্রকাশ করার মতো কি কোনো ইচ্ছে নেই? কোনো দাম নেই আমার? মেঘ এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। আকাশ কি করবে না করবে বুঝতে পারছে না। মেঘ যে ভীষণ রেগে আছে এটা আকাশ ঠিকই বুঝতে পারছে, কিন্তু অভিমানও জমেছে অনেক। সত্যি তো আকাশ কিভাবে ভুলটা করলো? মেঘকে না জেনে ডিভোর্স পেপারটা আনা উচিত হয়নি। একটা বারের জন্য মেঘকে জানাতে পারতো। আকাশ কি করবে না করবে বুঝতে না পেরে হুট করে মেঘকে জোরে ধরে কপালে ভালোবাসার পরশে আর বলল, আই এম সরি মেঘ, খুব বড় একটা ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না লক্ষ্মীটি, প্লিজ কেঁদো না। আকাশের কথা শুনে মেঘের কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল।
মেঘ খুব কান্না করছে। আকাশের শার্টের পেছনে খামছে ধরে। অনেকটা সময় পর মেঘের মাথায় দুষ্ট বুদ্ধি এলো, আর আকাশকে বলতে লাগলো, এই বিয়ের কোনো মানে নেই, তাই বলছি কি আমাদের ডিভোর্সটা হয়ে যাক। আপনি তো ডিভোর্স পেপার রেডি করে আনলেন, তাই আর দেরি করা ঠিক হবে না। 12টা অলরেডি বেজে গেছে, আর 1 বছরের চুক্তির সময়ও শেষ। মেঘের কথায় আকাশের মাথায় আকাশ ভেঙে পড়লো। এসব কি বলছে মেঘ? আকাশ মেঘকে বুক থেকে সরিয়ে নেয়, এরপর মেঘের হাতে হাত রেখে বলে, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, আমি কালকে সকালেই চলে যাব, শুধু আজকের রাতটাই এখানে। মেঘ, স্টপ দিস ননসেন্স। আকাশের ধমকে মেঘ অনেকটা ভয় পেয়ে কেঁপে উঠলো। এক হাত দিয়ে শাড়ির আঁচল আঙ্গুলের সাথে পেঁচাচ্ছে, অন্য হাতে শাড়িটা ধরে আছে। ভয়ে ভয়ে কোনো কথাই বলছে না। আকাশ আবার বলে উঠলো, ভালোবাসি দূরে থাকার জন্য নয় মেঘ। এটা ঠিক যে তোমাকে একরকম জোর করে বিয়ে করেছি। আমি তখন অসহায় ছিলাম, তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না আমার কাছে। তবুও তোমার মতামত নেওয়ার দরকার ছিল। আর এখন যেহেতু মতামতের কথা উঠলো, তো ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমি তোমাকে বাধা দিব না। তোমার ইচ্ছার মূল্য আমি দিব। তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দিব, সব করতে রাজি আমি। কিন্তু প্লিজ তোমাকে ভুলে যেতে বলো না, এই কাজটা আমি করতে পারবো না মেঘ, কোনোদিনও না। আকাশ কথাগুলো বলে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। যে আকাশ চলে যাবে ঠিক তখনই মেঘ আকাশের হাতটা ধরে ওকে আটকালো। আকাশ মেঘের দিকে ঘুরে থাকে, অবাক হয়ে গেল। এ কি, মেঘ তো কান্না করছে। মেঘের কান্না দেখে আকাশ বলল, কি হলো? এখনো কান্না করছো কেন? বলছি তো তোমার ইচ্ছার মূল্য আমি দিব। আমি ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসছি, তুমি সাইন। পুরোটা বলার আগে মেঘ বলল, আর একবার ডিভোর্সের কথা উঠলে মাথা ফাটিয়ে দেব। এখনো তোমার ইচ্ছে? আমি কি একবারও বলেছিলাম আমি ডিভোর্স চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি? সবসময় নিজের যা ভালো মনে হলো তাই করলেন, আবার এখন বলছেন ডিভোর্স দিবেন। ডিভোর্স কি এত সহজ নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দেব? মানে খুব সোজা, আমি ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। কি, কখন করলে এটা? কেন খুশি হননি? ওটা পুড়িয়ে দিলে কেন? পোড়ালাম কেন আবার? আমার ইচ্ছে হয়েছে তাই পুড়িয়ে ফেলেছি। তোমার ইচ্ছে হলে ওটা পুড়াবে কেন, আমাকে জানাবে না? বেশ করেছি, আমি আবার আনবো? আমি আবারও পুড়িয়ে ফেলবো। তবু আমি আবার আনবো? আমি তবুও ওটা পুড়াবো। কেন পুড়াবে? ভালোবাসি তাই। মেঘ। মেঘ নিজে থেকে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও নিজের 2 হাত দিয়ে মেঘকে নিজের বাহু জোরে জড়িয়ে নেয়। এরপর মেঘ বলতে শুরু করে, জানো তামিম, যখন আমাকে ছেড়ে গিয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম। জানতাম না তামিম এতটা খারাপ মনের মানুষ। যেদিন তানহা বলল তামিম প্রতারক, বিশ্বাস হয়নি তানহার কথাগুলো। কিন্তু যেদিন জানতে পারলাম তামিমের বাবা আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করেও মারতে পারছে না, তখন নিজের অজান্তেই মনের ভেতর ঝড় বইতে শুরু করে। মাকে হারিয়েছি, এখন যদি আপনাকে হারাই তাহলে আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? মাকে জিজ্ঞেস করে অনেক কষ্টে ম্যানেজার আঙ্কেলের বাসার ঠিকানাটা জোগাড় করি। তারপর জানতে পারলাম ম্যানেজার আঙ্কেলের ছেলে হলো তামিম। তামিম তার বাবার সাথে তাল মিলিয়ে আপনাকে মেরে ফেলতে চায়। তখন ইচ্ছে করেছিল নিজের হাতে তামিমকে মেরে ফেলি। যে তামিম আপনাকে মেরে ফেলতে চায় তার সাথেই হাত মিলিয়ে আপনি আমাকে চুক্তির বউ করে আনলেন। জানেন, তামিমকে ভুলতে শুরু করেছিলাম, কিন্তু আপনার দেওয়া চুক্তিটা দেখে আবারও মনের ভেতর কষ্টের পাহাড় গড়ে ওঠে। অফিসে একটা মেয়ে জব করে, চুপি চুপি তাকে দেখে ভালোবেসে ফেললেন, আবার মিথ্যে চুক্তি দিয়ে বিয়েও করলেন। একটিবারও বলতে পারলেন না তাকে আপনি ভালোবাসেন? বলতে পারলেন না, মেঘ আমি আপনাকে ভালোবাসি? কেন বলেননি সত্যিটা আমাকে? আমি কি পারতাম সত্যিটা জেনেও আপনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতাম, এই বন্ধন ভেঙে দিতে? মেঘ, সরি, আর জীবনেও এমন কথা মুখে আনবো না, কোনোদিনও তোমাকে দূরে যেতে দিব না। এই চুক্তিটা যদি সত্যি হতো, যদি এমন হতো আপনার কাছ থেকে আলাদা হতে হতো, তাহলে আমি মরেই। পুরোটা বলার আগে আকাশ মেঘের ঠোঁটে হাত দিয়ে আটকায় আর বলতে থাকে, এসব বলবে না। চুক্তিটা সত্যি হোক বা মিথ্যে, এই চুক্তির মাধ্যমে আমি তোমাকে বউ করে পেয়েছি। মেঘ, প্রতিটা মুহূর্তে মনে হতো 1 বছর তুমি আমাকে ভালোবাসবে নাকি ছেড়ে চলে যাবে। যদি আমাকে নিয়ে তোমার মনে ভালোবাসার জন্ম না হতো তাহলে জানি না আমি কি করতাম। এবার মেঘ আকাশকে জড়িয়ে ধরল। এরপর মেঘ পা থেকে জুতা খুলে আকাশের পায়ের উপর পা তুলে দিয়ে একদম কাছে চলে গেল। মেঘের নিঃশ্বাসের প্রতিটা ছোঁয়া আকাশের মুখে গিয়ে লাগছে। আকাশ যেন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে, সে এক অনুভূতি কাজ করছে। এরপর আকাশ ও মেঘের কোমরে 2 হাত দিয়ে টেনে মেঘকে আরো কাছে নিয়ে আসলো। সবসময় ভালোবাসি কথাটা বলার প্রয়োজন হয় না, ভালোবাসার মানুষের প্রতিটা ছোঁয়া ভালোবাসি বলে দেয়। অন্যদিকে মেঘ 2 চোখ দিয়ে আকাশকে দেখছে গভীর এক দৃষ্টি নিয়ে। মেঘ আকাশের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। এই ঠিকানা ছেড়ে মেঘের চলে যাওয়ার শক্তি নেই। মেঘ চায় না আজ এই মায়া কাটাতে, মেঘ চায় আজ আকাশের মাঝে নিজেকে বিলীন করে দিতে। আকাশ একটু একটু করে মেঘকে তার মাঝে মিশিয়ে নিচ্ছে। মেঘ বুঝতে পারে আকাশ তার ঠোঁটের স্পর্শ নিতে একদম কাছে চলে এসেছে। মেঘের ঠোঁট দুটি কাঁপতে শুরু করলো। আকাশ মেঘের ঠোঁটে কিস করতেই মেঘ চোখ দুটি বন্ধ করে নেয়। এক হাত দিয়ে মেঘ আকাশের চুলগুলো শক্ত করে ধরে আছে, অন্য হাতে আকাশের পিঠে খামচে ধরে রাখলো। আকাশ মেঘের ঠোঁটে নিজেকে ডুবিয়ে নিচ্ছে।
প্রায় মিনিট 2 পর আকাশ মেঘকে ছেড়ে দেয়। মেঘ জোরে জোরে নিঃশ্বাস নেয়। আকাশ মেঘের 2 গালে হাত দিয়ে মুখ উঁচু করে কপালে ভালোবাসার পরশিকে দিয়ে কোলে তুলে নিল। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, আরে আরে করছেনটা কি? কেন দেখতে পাচ্ছ না আমি আমার বউকে কোলে তুলে নিলাম? ছি, এইভাবে কোলে নিতে লজ্জা করে না আপনার? আমার বউকে আমি কোলে নিছি, লজ্জা করবে কেন? যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না পাগলি, আর দেখলে দেখুক, আমি কোনো কিছুই ভয় করি না। আমি কি অন্যের বউকে কোলে নিছি নাকি নিজের বউকে নিছি? এবার মেঘ 2 হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে লজ্জায় বুকে মুখ লুকালো। আকাশ মেঘকে কোলে করে রুমে চলে আসলো। মেঘ লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। এরপর কি হয়েছে তা আমি আর জানি না। অবিবাহিত মানুষ, জানবোই বা কি করে? বিয়ে করে না হয় পরে অন্য কোনো দিন বলবো। হয়তো বাকিটা ইতিহাস হয়ে গেছে, যেটা আমার আজও অজানা। আর আপনারাও আজও অন্যের এগুলো শুনতে বা দেখতে নেই, বুঝলেন? সকালবেলা মেঘের ঘুম ভাঙতে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, আর মেঘ আকাশের কলার চেপে ধরে আছে। আকাশের এমন তাকিয়ে থাকা দেখে মেঘ আকাশকে রেখে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই আকাশ মেঘের হাত ধরে আটকে নেয়। মেঘ নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, বাট পারছে না। এরপর আকাশ মেঘকে বলে উঠল, গুড মর্নিং তো বলে যাও। প্লিজ হাত ছাড়ুন, সবাই ঘুম থেকে উঠে গেছে, রান্না করতে হবে, আর তাছাড়া কেউ দেখে ফেলবে তো। না, ছাড়বো না। এবার আকাশ নিজে উঠে দাঁড়ালো। এরপর পেছন থেকে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে মুখ গুছে দেয়। মেঘ বাধ্য হয়ে আকাশের দিকে ঘুরে আকাশের কপালে চুমু এঁকে দেয়। এরপর আকাশ নিচ থেকে মেঘকে ছেড়ে দেয়। মেঘ এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকে। ঠিক তখনই আকাশ বলতে শুরু করলো, সময় আমারও আসবে, তখন দেখে নিব। এরপর সবাই একসাথে খাবার টেবিলে নাস্তা করতে যায়। নাস্তার টেবিলে সবাই বসে আছে। একটু পর আকাশ ওর দিকে তাকিয়ে মেঘ আর তানহা হাসতে শুরু করে। ওদের হাসি দেখে আকাশ বলল, ওভাবে হাসছো কেন? কই কিছু না, এমনি। মেঘ উঠে আকাশের কাছে যায়। তারপর শাড়ির আঁচল দিয়ে আকাশের কপালে লেগে থাকা লিপস্টিক গুলো মুছে দেয়। আকাশের মা কোনো কথা না বলে মুচকি হেসে নিজে নিজে খেতে শুরু করলেন। এদিকে তানহা হেসেই যাচ্ছে। তানহার হাসি দেখে মেঘ বলল, তানহা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর বেলায় দেখবো কি করিস তুই। ধুর বাবা, দেখবি কিভাবে? তোকে তো আমার বিয়েতে ইনভাইট করব না, শুধু 2 জনকে করব, আর সেটা হলো সারান আন্টি, তাই না গো আন্টি? তানহার এই কথাগুলো শুনে আকাশ আর আকাশের মা হেসে উঠল। মেঘ এবার একটু রেগে গিয়ে বলে উঠল, আমাকে দাওয়াত দিবি না? না, দেব না। তুই তো আমার একমাত্র শত্রু, আর শত্রুকে কেউ বিপদ বাড়াতে ডাকে নাকি? আমি তো শত্রু, তাই না? হ্যাঁ, তুই আমার একমাত্র শত্রু। বের হয়ে যায় এক্ষুনি। ওই, এটা তোর বাসা নয়, এটা আমার বেস্টুর বাসা। কে তোর বেষ্টু? কেন, তুই জানিস না? আমার বেস্টুর নাম কাশফিয়া হাসান মেঘ, ওরূপে মিসেস আকাশ মাহমুদ। তবে রে, আজ তোকে আমি। মেঘ তানহার পেছনে ছুটছে। দুজন সারা ঘর ছোটাছুটি করলো। একটা সময় তানহা গিয়ে আকাশের পেছনে দাঁড়ালো। ঠিক তখনই মেঘ বলে উঠল, বেঁচে গেলি ডাইনি। স্যার থুক্কু, দুলাভাই বলে আজ থেকে। দেখেন না আপনার বউটা কি শৈতান, নিজের বান্ধবীকে কেউ এভাবে দৌড়ানি দেয় বলেন? মেঘ, এবার একটু থামো, বেচারি হাঁপিয়ে গেছে, আর ছোটাছুটি করতে পারবে না। আপনি ওর দলে? ঠিক আছে, আমিও দেখবো। কি দেখাবে তুমি? আপনাকে দেখে নেব। 1 বছর ধরে তো দেখছো, আর কি দেখবে? ফুট ছাই, ভাল লাগে না। কথাটা বলে মেঘ রাগ করে সোফায় গিয়ে বসে। কারোর সাথে কথা বলছে না মেঘ। তানহা ওর রাগ ভাঙানোর জন্য মেঘের পাশে গিয়ে বসলো। মেঘ নিজের পা দুটো সোফায় তুলে 2 হাত দিয়ে ধরে পা নাচিয়ে যাচ্ছে। তানহা মেঘের কাছে গিয়ে বলল, মেঘ, বলছি কি, আমার বিয়েতে তুই 1 সপ্তাহ আগেই যাস। তোকে ছাড়া তো আমি কোণে সাজতে পারবো না রে। তুই কে রে? তোর বিয়েতে আমি কেন যাব? প্লিজ রাগ করিস না, আমি তোর সাথে ফান করছি। হ্যাঁ পারবি তো, মাও ছেড়ে চলে গেছে স্বার্থপরের মতো, এখন তুইও যা। আমার কাউকে লাগবে না, সবাই চলে যাও, সবাই। মেঘ, আই এম সরি, আমি ওভাবে বলিনি, কেন ভুল বুঝছিস? মেয়ে বলে কি? আমি আবার কখন মরলাম? মেঘ চুপ করে আছে, কোনো কথাই বলছে না। মামুনি আবার বলতে লাগলো, আমি কি তোর মা নই? আমাকে তুই পর করে দিবি? তোর জন্য আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি, আর তুই কিনা বললি তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি তোর কি হই মেয়ে? মা। তাহলে কিভাবে বললি আমি স্বার্থপর? সরি মা। হয়েছে, আর সরি বলা লাগবে না। আমার তো তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল, আমার ছেলের বোকামির জন্য না আবার তোকে হারিয়ে বসে, এমন এমন কাজ করে যার জন্য কষ্ট পায়। মেঘ মাথা তুলে আকাশের দিকে তাকালো। আকাশ মেঘের দিকে তাকাতেই মেঘ মুখ ভেঙচি দিয়ে মায়ের বুকে মাথা রাখলো আর বলতে থাকে, মা, আমাদের মাঝে ওই পাজি ছেলেটাকে টানবেন না তো। কত বড় সাহস ওর! ও আমাকে এগ্রিমেন্টে সই করিয়ে বিয়ে করে, আবার নিজেই কষ্ট পায়। কি বুদ্ধি ওনার! মা আর মেয়ে মিলে এখন আমাকে পচানে দিবে। তানহা, দেখেছো তোমার বান্ধবী কত বড় স্বার্থপর? আমার মাকে নিজের মা বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে।
হ্যাঁ তাই তো মেঘ, তুই এত শৈতান কেন? এই ডাইনি, তুই আসবি না মা মেয়ের মাঝে। উনি আমার মা, আর কারণ না, বুঝলি? ঝগড়া থামাও, আমি দুজনেরই মা। হয়েছে এবার শান্তি? আকাশের মা মেঘ আর আকাশকে দুই হাতে জড়িয়ে ধরেন। অন্যদিকে তানহা তাদের খুশি দেখে কান্না আটকাতে পারল না। এরপর তানহা পেছনে ঘুরে চোখের জলটা মুছে মেঘের দিকে তাকালো। ঠিক তখনই আকাশ বলে উঠল, ভেবো না তানহা, মেঘের এখানে কোনো অযত্ন হবে না। ওর জীবনটাকে সুখ দিয়ে ভরিয়ে দিব আমি। আমার সেই বিশ্বাস আছে স্যার, সেই কারণে তো মেঘের সব তথ্য আমি আপনাকে দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এটা মনে হয়েছিল যে ওর মায়ের পরে যদি কেউ বোঝে সেটা আপনি। থ্যাঙ্কস এ লট, আজ তোমার কারণেই মেঘ আমার হয়েছে। থ্যাঙ্কস না দিয়ে আমাকে এমন কাউকে খুঁজে দিন না, তাহলেই তো হয়। ভাবিস না তোর জন্য আমি এমন একজনকে সিলেক্ট করব যে সারা জীবন তোকে জ্বালাবে। সত্যিই তুই আমার শত্রু। এইভাবে কাটতে থাকে আকাশ ও মেঘের দিনগুলো। অবশেষে মেঘ চুক্তির বউ থেকে আকাশের সত্যিকারের বউ হয়ে উঠল। ওদের সংসারে এমন খুনসুটি লেগেই থাকুক, হাসি খুশি আর আনন্দে ভরে উঠুক ওদের এই মিষ্টি ও মধুর সংসার। ভালোবাসার জোর থাকলে সম্পর্ক যেমনই হোক, একদিন না একদিন তা পূর্ণতা পাবেই। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে মেঘ সত্যিকারের ভালোবাসার সন্ধান পেল, এবং তার ভালোবাসার মায়াবতীকে ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সত্যিকারের ভালোবাসা অটুট থাকুক যুগ থেকে যুগান্তর। দীর্ঘ 4 বছর পর আকাশ ও মেঘের ঘরে আলোকিত করে এক কন্যা সন্তানের আগমন হলো। বেশ ভালোই কাটছে তাদের দিনগুলো। মেঘের নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে মেঘলা। আকাশের মা তার নাতনির সাথে বেশ হাসি খুশি সময় কাটায়। আকাশও ব্যবসা বাণিজ্য খুব ভালো করেই করতে থাকে। সবকিছুর মাঝে প্রতি শনিবার এলেই মেঘ ও তার পিচ্চি পরি মামুনিটাকে নিয়ে ঘুরতে বের হয়। এভাবে তাদের দিনকাল কাটতে থাকে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।